এ সপ্তাহের কর্মসংস্থানে দিয়েছে রেলের এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেট, যেটি কিন্তু 7 আগস্ট থেকে শুরু হচ্ছে, চলবে কিন্তু 8 সেপ্টেম্বর পর্যন্ত। তো আমরা শুরু করব আজকের কর্মসংস্থানের, অর্থাৎ এ সপ্তাহের কর্মসংস্থানের প্র্যাকটিস সেট সমাধান। তো এখানে আমরা ক্লাস শুরু করার আগে এখান থেকে যেটা লেখা আছে সেটা কিন্তু আমরা পড়ে নিই এই পর্যন্ত। তো আমরা প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু এটা পড়ে নেব। দেখো, ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনের কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ও অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ও ট্রেন্স ক্লার্ক পদের পরীক্ষা হবে কিন্তু 7 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত। দেখো এখানে তারপরে আছে প্রথম পর্যায়ে হবে কম্পিউটার বেসড টেস্ট 100 নম্বরের, 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। দেখো একটু উপরের দিকে তুলে নিলে আমরা দেখতে পাবো প্রশ্ন হবে কিন্তু এইসব বিষয়ে। অঙ্ক থাকবে 30 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিংয়ে থাকবে 30 নাম্বার। তাহলে অঙ্ক থাকবে 30 নাম্বার, রিজনিংয়ে থাকবে কিন্তু 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে কিন্তু 40 নম্বর, অর্থাৎ 30, 30, 60 আর 40, 100 নম্বরের কিন্তু এই রেলওয়ে এনটিপিসি পরীক্ষার সিলেবাস। ওকে, তো 100 নম্বর পরীক্ষা হবে। তো 100 নম্বর পরীক্ষার জন্য সময় থাকবে কত? দেখো সময় থাকবে মোট 1.5 ঘন্টা। এই পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং আছে? হ্যাঁ, এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে। দেখো 3টি প্রশ্ন ভুল উত্তরের জন্য প্রাপ্ত নাম্বার থেকে 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলায়। ওকে, এই পরীক্ষাটি যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা তেমনি এক সেট প্রশ্ন তৈরি করছেন কর্মসংস্থান পত্রিকার সহ সম্পাদক রঞ্জিত ঘোষ। তো রঞ্জিত ঘোষ স্যারের কিন্তু প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই সুন্দর প্র্যাকটিস সেট হয়। তো স্যার কিন্তু খুব ভালো প্রশ্ন তৈরি করেন। তো চলো আমরা দেখি আজকের প্রথম প্রশ্ন কী আছে। তো আজকে কিন্তু আমরা রেলের এনটিপিসি পরীক্ষার প্র্যাকটিস সেটটা সমাধান করছি। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই কী আছে। তো একের দাগের প্রথম প্রশ্ন আছে, দেখো শব্দের বেগ কিসের ওপর নির্ভর করে না? তাপমাত্রা, মাধ্যম, চাপ, আর্দ্রতা। কোনটার উপরে শব্দের বেগ নির্ভর করে না তোমাকে কিন্তু বলতে হবে। তাহলে তোমার এখানে একের দাগের যে প্রশ্নটা আছে তা কিসের উপরে শব্দের বেগ নির্ভর করে না? তো তোমার এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু চাপের উপরে শব্দের বেগ কখনো নির্ভর করে না। ওকে, আর্দ্রতার উপরে অবশ্যই নির্ভর করবে, তাপমাত্রার উপরে এবং মাধ্যমের উপরে কিন্তু শব্দের বেগ নির্ভর করে, কিন্তু চাপের উপরে কিন্তু শব্দের বেগ নির্ভর করে না। তাহলে এখানে একের দাগের সঠিক উত্তর আমরা পেলাম কি? সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা দুয়ের দাগের প্রশ্ন দেখব। সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসেবে থাকে? বিস্তার, কৌণিক দূরত্ব, পর্যায়কাল আর গতিশক্তি। তো দুয়ের দাগের সঠিক উত্তর আমরা কি করব? তো এখানে সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসেবে থাকে? তো এর সঠিক উত্তর হবে পর্যায়কাল। সিদ্ধাক হবে সঠিক উত্তর। খুব সুন্দর প্রশ্ন কিন্তু। তো আমরা তিনের দাগের প্রশ্ন দেখব। লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে কি বলে? বল, ভার, আলম্ব এবং মজ্জা। প্রশ্নটা ভালো করে বুঝবে। লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে কি বলে? তো অবশ্যই একে আলম্ব বলবো আমরা। ঠিক আছে, তো তিনের দাগের সঠিক উত্তর হবে সি। কারণ এখানে দেখো লিভার যদি এটা হয় তো এখানে থাকে কিন্তু আলম্ববিন্দু। ঠিক আছে, তো মাঝে আলম্ববিন্দু থাকে। এবারে মানে যেটা যে হিসাবে থাকে তার কিন্তু আলম্ববিন্দু সেই জায়গায় হয়। যেমন তুমি যদি কলের হাতল ধরো তাহলে এক পাশের দিকে থাকবে আলম্ববিন্দু। ঠিক আছে, তো আর ওয়েটটা যেখানে থাকবে সেটা কিন্তু কম দূরত্ব থাকবে। আলম্ববিন্দু থেকে ওয়েট থাকবে যেটা, সেটা কিন্তু কম দূরত্ব থাকবে, সেই ক্ষেত্রে এই দিকটা কিন্তু বেশি থাকবে। ওকে, তাহলে আশা করে বুঝতে পেরেছ বিভিন্ন লিভার অনুযায়ী কিন্তু আলম্ববিন্দু বিভিন্ন জায়গায় থাকে, তবে কিন্তু সবসময় বল সবসময় কিন্তু আলম্ববিন্দু হচ্ছে স্থির থাকে। ওকে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাব চারের দাগের প্রশ্নে। এসআইতে তড়িতাধানের একক কী? ভোল্ট, কুলম্ব, কেলভিন আর কিলোগ্রাম। তো এসআইতে তড়িতাধানের একক কী? তো এখানে এই প্রশ্নের উত্তর তো তোমরা সবাই জানো, তবু আমি আরেকবার বলে দিচ্ছি। তো এর কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু কুলম্ব। তড়িতাধানের একক কুলম্ব। বিদ্যাক হবে সঠিক উত্তর। পাঁচের দাগের প্রশ্ন দেখো। ফোকাস দৈর্ঘ্যের এসআই একক কি? মিটার, মিলিমিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। তো পাঁচের দাগের সঠিক উত্তর তাহলে আমরা কি করব? তো এখানে কিন্তু পাঁচের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই যে মিটারের ফোকাসের এসআই একক হচ্ছে মিটার, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা ছয়ের দাগের প্রশ্ন চলে যাব। ছয় দাগের প্রশ্ন দেখো, কত সুন্দর একটা প্রশ্ন আছে। ছয় দাগের প্রশ্ন আছে, একটি নাইট্রোজেন অণুর গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা কত? 3, 2, 4, 1। নাইট্রোজেন অণুর গঠনে জড়িত সমযোজী বন্ধনের সংখ্যা কত? তো এটা তোমরা অবশ্যই জানো, কিন্তু তোমরা অনেকেই আবার আইডিয়া করতে পারো না। যদি সায়েন্সের ছেলে হও তাহলে অবশ্যই তোমরা বলতে পারবে। তো এখানে কিন্তু ছয়ের দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু 3। ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে। প্রশ্ন আছে কি দেখব।
সাতের দাগের প্রশ্ন আছে নিচের মধ্যে কোনটি অনুভূতি নাশক হিসাবে বহুল ব্যবহৃত হয়? মিথেন, অ্যামোনিয়া, ক্লোরিন আর ক্লোরোফর্ম। তো সাতের দাগের উত্তর অবশ্যই জানো, এটা বলছে অনুভূতি নাশক হিসাবে, তো এর সঠিক উত্তর হবে ক্লোরোফর্ম। ঠিক আছে, ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? আটের দাগের প্রশ্ন। আটের দাগের প্রশ্ন আমরা দেখব। তো আটের দাগের প্রশ্ন এখানে দেখো কি আছে। এখানে আটের দাগের প্রশ্ন আছে নিচের মধ্যে কোনটি প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়? সোনা, রূপা, সোডিয়াম, তামা। তো আটের দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে প্রকৃতিতে সর্বদা মুক্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে কি হবে? তো আটের দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ, সোনা কিন্তু সবসময় প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আমরা নয়ের দাগের প্রশ্ন চলে যাব। বক্সাইট কোন ধাতুর আকরিক? ওকে, তো বক্সাইট কোন ধাতুর আকরিক? লোহা, জিঙ্ক, টিন আর অ্যালুমিনিয়াম। তো অবশ্যই তোমরা জানো অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, অর্থাৎ এল, অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল, আর Al2O3 হলে তখন কিন্তু বক্সাইটের সংকেত হয়ে যাবে। ওকে, আর অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এল। তাহলে আমরা এর সঠিক উত্তর পেলাম কি? ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বক্সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রে। তো এই প্রশ্নগুলো কিন্তু সবসময় বিজ্ঞানের থেকে পড়ে। দশের দাগের প্রশ্ন আমরা দেখব। দশের দাগের প্রশ্ন কি আছে? দশের দাগের প্রশ্ন আছে দেখো সূর্যে কোন পদার্থ প্রচুর পরিমাণে পাওয়া যায়? হিলিয়াম, হাইড্রোজেন, লোহা আর সিলিকন। তো এখানে এর সঠিক উত্তর হবে হাইড্রোজেন। সূর্যে কিন্তু প্রচুর পরিমাণে হাইড্রোজেন পাওয়া যায়, অর্থাৎ দশের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ। ওকে, আমরা চলে যাবো 11 দাগের প্রশ্নে। 11 দাগের প্রশ্ন কি আছে দেখো। 11 দাগের প্রশ্ন আছে দেখো বেরি কোন ভিটামিনের অভাবে হয়? বেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? B1, B12, A আর D। তো 11 দাগের সঠিক উত্তর কী হবে? সবাই এই প্রশ্নের উত্তর জানো, সঠিক উত্তর হবে কিন্তু B1। ওকে, 12 দাগের প্রশ্ন দেখব। নিচের মধ্যে কোনটি সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী? নীলতিমি, জিরাফ, সাদা হাতি আর গন্ডার। তো অবশ্যই এই প্রশ্নের উত্তর সবাই জানবে। তো 12 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাব 13 দাগের প্রশ্নে। মানবদেহের কোন অঙ্গে সবথেকে বেশি হাড় রয়েছে? আঙুল, মস্তিষ্ক, বুক আর কোনোটিই নয়। তো 13 দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই যে আঙুলে কিন্তু বেশি হাড় আছে। আমরা 14 দাগের প্রশ্নে চলে যাব। সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো 14 দাগের সঠিক উত্তর কী হবে? 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায়, এটা সঠিক উত্তর হবে কিন্তু আয়োডিন। দিদ্দাগ হবে সঠিক উত্তর। 15 দাগের প্রশ্ন চলে যাব। 15 দাগের প্রশ্ন কী আছে? 15 দাগের প্রশ্ন আছে দেখো নিচের কোন রোগটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়? টাইফয়েড, কলেরা, ইনফ্লুয়েঞ্জা, ডিপথেরিয়া। 15 দাগের সঠিক উত্তর তাহলে আমরা কী নেব? কোন রোগটি ভাইরাসের মাধ্যমে ছড়ায়? তো ভাইরাসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু ভাইরাস রোগটি কিন্তু ছড়ায়। ইনফ্লুয়েঞ্জা কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ, আর এটি কিন্তু ভাইরাসের মাধ্যমে ছড়ায়। ওকে, 15 দাগের হবে সঠিক উত্তর হবে সিদ্ধাগ। 15 দাগের সঠিক উত্তর সিদ্ধাগ। আমরা চলে যাব 16 দাগের প্রশ্নে। চিপকো আন্দোলন নিচের কোনটির সঙ্গে যুক্ত? বাঘ, গাছ, ফেভিকল আর গঙ্গা দূষণ রোধ। তো চিপকো আন্দোলন এটা তো তোমরা সবাই জানো। 16 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর কিন্তু গাছকে নিয়ে চিপকো আন্দোলন হয়। ঠিক আছে, চিপকো আন্দোলন হচ্ছে গাছের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আমরা 17 দাগের প্রশ্নে চলে যাব। ওজোন স্তরের সুরক্ষার জন্য কোন চুক্তি পাশ হয়েছে? ওজোন শক্তি, মন্ট্রিয়েল প্রোটোকল আর মিনক্স প্রোটোকল আর শক্তি সম্প্রদায় চুক্তি। তো 17 দাগের সঠিক উত্তর কী হবে? তো 17 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মন্ট্রিয়েল প্রোটোকল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। ওকে, আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কী আছে দেখি। 18 দাগের প্রশ্ন আছে স্থলের বাস্তুতন্ত্রের সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কত শতাংশ আবদ্ধ হয়? 10%, 5%, 100%, 1%। তো 18 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 18 দাগের সঠিক উত্তর হবে কিন্তু স্থলের বাস্তুতন্ত্র সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কত শতাংশ আবদ্ধ থাকে? তো এর সঠিক উত্তর হবে দিদ্দাগ 1%। আমরা 19 দাগের প্রশ্ন দেখব। ডিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান নিচের কোন রাজ্যে অবস্থিত? 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশান আছে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় আর অসম। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু অসম, অর্থাৎ দিদ্দাগ হবে সঠিক উত্তর। 19 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দিদ্দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই 19টা প্রশ্ন আমরা করলাম। আমরা 19 নম্বরের পরে আমরা 20 নম্বরের প্রশ্ন দেখব। 20 নম্বরের প্রশ্ন কী আছে দেখো। 20 নম্বরের প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? খুব সুন্দর একটা প্রশ্ন, এটা কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। ঠিক আছে, তো 6 জুন, 5 জুন, 4 জুন আর কোনোটি নয়। তো এখানে এই প্রশ্নটার উত্তর আশা করি সবাই জানো। তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 5 জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আমরা 21 দাগের প্রশ্ন দেখব। নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? কিবোর্ড, স্ক্যানার, মাউস, প্রিন্টার।
কিবোর্ড, স্ক্যানার, মাউস, প্রিন্টার এর মধ্যে নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়? ইনপুট ডিভাইস নয় অর্থাৎ কম্পিউটার থেকে কিন্তু এই প্রশ্নটা তো একই দাগের সঠিক উত্তর, ডির দাগ হবে সঠিক উত্তর। প্রিন্টার কিন্তু ইনপুট ডিভাইস নয়। আমরা চলে যাবো 22 দাগের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন কী আছে একটু উপরের দিকে তুললাম। 22 দাগের প্রশ্ন আছে দেখো, এলএএন ল্যান, ল্যান কথার পুরো নাম কি? ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক, ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক। তো 22 দাগের সঠিক উত্তর আমরা তো 22 দাগের সঠিক উত্তর আমরা নেব। 22 দাগের সঠিক উত্তর তাহলে কি হবে? তো এখানে 22 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ, ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। তো 22 দাগের প্রশ্ন আমরা দেখলাম, এবার আমরা 23 দাগের প্রশ্ন চলে যাব। 23 দাগের প্রশ্ন কি আছে? 23 দাগের প্রশ্ন আছে দেখো, সিপিইউ কথাটির পুরো নাম কি? কম্পিউটার প্রোগ্রামিং ইউনিট, কম্পিউটার প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর সেন্ট্রাল প্রোগ্রামিং ইউনিট। তো সিপিইউর পুরো কথা অবশ্যই এটা কম্পিউটার ভিত্তিক প্রশ্ন, তোমরা অবশ্যই জানো। এর সঠিক উত্তর কী হবে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 24 দাগের প্রশ্নে চলে যাব। 24 দাগের প্রশ্ন কী আছে দেখব। 24 দাগের প্রশ্ন আছে দেখো, কম্পিউটারের সঙ্গে টেলিফোন লাইনের সংযোগকারী যন্ত্রটির নাম কি? স্ক্যানার, মোডেম, সিডিরম আর প্রিন্টার। তো 24 দাগের সঠিক উত্তর অবশ্যই মোডেম। ওকে, বিদ্যাগ হবে সঠিক উত্তর। 25 দাগের প্রশ্ন দেখব, কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? র্যাম, ডিভিডি, ইউএসবি, সিডি। তো 25 দাগের সঠিক উত্তর অবশ্যই র্যাম হবে। ওকে, এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল কিন্তু 25টা জেনারেল স্টাডিজের প্রশ্ন। এবার আমরা 26 দাগ থেকে কিন্তু অঙ্ক প্রশ্ন শুরু করব। 26 দাগের অঙ্ক কি আছে দেখো, 26 দাগ থেকে অঙ্ক আছে, অঙ্ক প্রশ্ন শুরু করব। 26 দাগের অঙ্ক আছে, নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা নয়? এর মধ্যে নিচের কোনটি একটি মৌলিক সংখ্যা নয়? কিন্তু মৌলিক সংখ্যা নয়। তো 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা আমরা যে সংখ্যা, সেই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করলে মিলবে তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে 3, 5, 7 এরা কিন্তু মৌলিক সংখ্যা। কেন 3, 5, 7 মৌলিক সংখ্যা? কারণ এরা কিন্তু এই সংখ্যার দ্বারা ভাগ করলে মিলবে আর 1 দ্বারা ভাগ করলে মিলবে, তাছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মিলবে না। এখানে 4 দেখো, 4 2 দ্বারা বিভাজ্য হয়, আবার 4 দ্বারা বিভাজ্য হয়, আবার 1 দ্বারা বিভাজ্য হয়। এখানে কিন্তু মৌলিক সংখ্যা 9 হচ্ছে 4। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা 27 দাগের প্রশ্নে চলে যাব। 27 দাগের প্রশ্ন আছে দেখো, 0.2 এখানে আছে কিন্তু রুট ওভার দেওয়া আছে। তুমি এটা সমান সমান কত উত্তর করবে? তো দেখো এটা তুমি কীভাবে বার করবে? তো এখানে 27 দাগের উত্তর কী হবে দেখো, 27 দাগের এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে কিন্তু 0.447। ওকে, এর মান হচ্ছে এটা। ওকে, আমরা চলে যাব 28 দাগের প্রশ্নে। তো আমরা 28 দাগের এই প্রশ্নটা দেখব। এই 1 যোগে 1-এর 2, 1-এর 4, 1-এর 7, 1-এর 14, 1-এর 28 সেগুলো যোগ করলে এর মান কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে। তো তুমি কিভাবে নির্ণয় করবে? 2, 4, 7, 14, 28 অর্থাৎ হরগুলো লসাগু করতে হবে। লসাগু করলে তোমার হয় 28 লসাগু। তাহলে 28-এর মধ্যে এই 1 বাদ যায়, 28 বাদ যায়, তাই 28 1-কে 28 যোগ, এখানে 14 দিনও 28 মানে 14 1-কে 14 যোগ, 4 7 28, 7 1-কে 7 যোগ, 4 7 28, 4 1-কে 4। ওকে, তারপরে 14 দিনও 28, 2 1-কে 2, তারপরে 28 1-কে 28, 1 1-কে 1, 2 1-কে 3, 4 3, 7 7 7, 14 14 14, 28 28 28, 56। তাহলে তোমার হয়ে যাবে কত? 56, আর নিচে হয়ে যাবে 28। তো এখানে 56 আর 28 যদি কাটো তাহলে 2 হয়ে যাবে। তো এর দেখাবে সঠিক উত্তর 2। আশা করি তোমরা বুঝতে পারছো। 29 দাগের প্রশ্ন দেখব। 28 42 21 সংখ্যাগুলির গসাগু কত? এর গসাগু তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে খুব সহজে এটার গসাগু নির্ণয় করতে পারবে। দেখো সবার ক্ষেত্রে কিন্তু 7 থাকবে, তাই 7 হবে এর গসাগু। দেখো 4 7 28, 6 7 42, 3 7 21, ঠিক আছে, সবার ক্ষেত্রে 7 থাকবে। হ্যাঁ, এখানে দেখো 21-এর বেলায় 3 7 21 অর্থাৎ 3কে আর ভাঙানো যাবে না, তাই তোমার 3টে এখানে কিন্তু আসবে না। এখানে 3 14 42 আসলেও 3টা কিন্তু 28-এর ক্ষেত্রে ভাঙলেও আসবে না। আশা করি বুঝতে পেরেছো। তো সবার কিন্তু 7 থাকবে, মানে 7 এখানে কমন থাকবে, তাই 7 হবে এর গসাগু। ওকে, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা 30 দাগের প্রশ্নে চলে যাব। এই যে এর মানটা নির্ণয় করতে বলেছে, এখানে 2 দিনও 4 অর্থাৎ 2-এর স্কোয়ার মানে 4, আর এখানে 3 3 3 9 27, তা 4 27 কত? 4 27 108, অর্থাৎ ডির দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখব কী আছে। তো আমরা এবারে 31 দাগের প্রশ্নে চলে যাব। 31 দাগের প্রশ্ন চলে যাব, দেখব 31 দাগের প্রশ্ন কী আছে। তো আমরা 31 দাগের এই প্রশ্নটা দেখব। এখানে যে এইটা ইন্টু এটা আছে, তাহলে এই জায়গাটায় কত বসবে তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তা তোমার এই জায়গাটায় তুমি এই যেই 5টা 5 আছে, তুমি এর নিচে 5টা 5 বসিয়ে এটাকে তুমি ক্যালকুলেশন করবে।
5টা 5 বসিয়ে তুমি এটাকে ক্যালকুলেশন করবে, তাহলে তোমার আসবে মান আসবে কিন্তু এর মান আসবে কিন্তু 586, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে কিন্তু এক্স্যাক্টলি যা মান সেই মানটা আসবে না, 586 হবে না, 586 একটু কম হবে, ঠিক আছে। তো এটাকে এখান থেকে তুমি কাটাকুটি করলে তোমার এটা চলে আসবে 585 দশমিক সামথিং, অর্থাৎ 9 2 এরকম আসবে। সেক্ষেত্রে তুমি 586 নিতে পারবে, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা 32 দাগের প্রশ্নে চলে যাব। 32 দাগের প্রশ্ন আছে দেখো, এটা এটা যোগ করে এখানে ভাগ আছে 6 ভাগ 6 ইন্টু 9। তা তোমাকে এটা কিভাবে সহজে সমাধান করতে হবে দেখো। তো তোমার সবার আগে এই যে সরলটা আছে, সরলীকরণের ক্ষেত্রে ভাগটা আগে করতে হয়, তারপর গুণ করতে হয়, তারপর যোগ বিয়োগ করতে হয়। তো আমরা এই 6-এর সাথে এই 222টা ভাগ করব। ভাগ করলে কত হবে দেখো, 3 6 18, 18 আর 4 দাও 22। সেই ক্ষেত্রে 4-এর পাশে 2 দিলে 42 হয়, তাহলে 6 7 42, অর্থাৎ 222কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো 37। 37কে যদি 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে, 7 9 63 3 হাতে 7 9 63 3 হাতে 6 3 9 27 আর 6 33, অর্থাৎ দেখো এখানে আমরা পাচ্ছি 333। এবার এই দুটো যোগ করব, অর্থাৎ 333 আর 546 যোগ করতে হবে, ঠিক আছে। তো তো এটা যোগ করলে 6 আর 3 9 পাবো, আর 4 আর 3 7 পাবো, আর এখানে 5 আর 3 8 পাবো, অর্থাৎ 879। তো দেখো এর দাগ হবে সঠিক উত্তর 879। 32 দাগের সঠিক উত্তর কিন্তু হবে এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 33 দাগের প্রশ্নে। 33 দাগের প্রশ্ন আছে দেখো, 40 10 25 20 35 এক্স এর গড় হচ্ছে 25, তাহলে এক্স এর মান কত? এর গড় 25, তার মানে তোমার কটা সংখ্যা আছে এখানে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে। তা 25কে যদি 6 গুণ করো তাহলে 150 হয়, ওকে। তাহলে 6 25 150। এখন এই যে 6 25 150 হচ্ছে, আর এখানে দেখো 6 25 150 পাচ্ছি, এই 150 থেকে তুমি বিয়োগ করো 40 আর 10 50, 50 আর 25 75, 75 আর 20 হচ্ছে 95, 95 আর 35 হচ্ছে 130। তো 130 150 থেকে বিয়োগ করো, বিয়োগ করলে এখানে এই এক্সের মানটা তোমাকে দাঁড়াবে 20। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে এর দাগ হবে সঠিক উত্তর। 33 দাগের সঠিক উত্তর এর দাগ। আমরা 34 দাগের প্রশ্নে চলে যাব। 34 দাগের প্রশ্ন কি আছে দেখো, যদি 2a সমান 3b এবং 4b সমান 5c হয় তবে a/c সমান সমান কত? অঙ্কটা খুবই সহজ, কিভাবে তোমরা করবে দেখো। এই যে a বাই b, অর্থাৎ এখানে a/b হবে 3:2, ওকে। আর এই যে b/c সমান সমান হবে 5:4, ওকে। এখন আমরা a/b আর b/c এর থেকেই আমরা মানগুলো বার করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে এর নিয়মটা দেখো, a/b হলো, তো আমরা এই b/c দেবো এখানে, b/c এটা সমান সমান কত হবে, 5:4, ওকে। তাহলে 5:4 হলো, তাহলে আমরা a/b/c সমান সমান কত করব, এখানে 3-এর সাথে 5 গুণ করব, 3 5 15 পাবো, ইস টু এইবারে 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 5 দিনও 10 পাবো, ইস টু 4-এর সঙ্গে 2 গুণ করব, 4 দিনও 8 পাবো। যেহেতু বলেছে a/c সমান কত, তাই এর মান 15, সির মান 8, তাহলে a/c সমান হবে 15:8, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 34 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো আমরা এবার 35 দাগের এই প্রশ্নটা দেখব। দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 45 কিলোমিটার পার ঘন্টা আর 10 মিটার প্রতি সেকেন্ড হলে তাদের গতিবেগের অনুপাত কত? তো কীভাবে সমাধান করবে দেখো, এই যে 45 কিলোমিটার পার ঘন্টা আছে না, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে প্রকাশ করব 5/18 দিয়ে গুণ করে, ঠিক আছে। ইস টু, যেহেতু অনুপাত বার করতে বলেছে, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড, মানে এখানে মিটার পার সেকেন্ড করা আছে, তাহলে এখানে 10 দিয়ে দেবো। যেহেতু এখানে মাঝখানে ইস টু দিচ্ছি, এখানে 10-এর নিচে 1 দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই 5 উপরের 5 আর এটাও উপরে 10 থাকে, তাহলে এটা আমরা কেটে দিতে পারি, 5 দিন 10, ইস টুর পাশে পাশে কাটতে পারি। আর এখানে আমরা করতে পারি 9 দ্বিগুণে 18, এখানে 5 9 45, অর্থাৎ 5 করতে পারি 9 দিয়ে কেটে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে কিন্তু আমরা পাচ্ছি 5:2 দিনও 4, অর্থাৎ 2-এর সঙ্গে এই 2টা গুণ হয়ে যেতে 5:4 পাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা 36 দাগের প্রশ্নে চলে যাব। 36 দাগের যে প্রশ্নটা আছে দেখো, কত সুন্দর একটা প্রশ্ন আছে 36 দাগের প্রশ্ন। তো 36 দাগের প্রশ্ন আছে, একটি পাত্রে দুধের নমুনায় জলের পরিমাণ আছে 4%, পাত্র দুধের 8 লিটার নমুনায় আর কত দুধ মেশালে জলের পরিমাণ কমে 2% হবে? তাহলে এখানে আমার
জলের নমুনায় হচ্ছে 4% কিন্তু জলের পরিমাণের, এখানে দুধের নমুনায় জলের পরিমাণ 4%, পাত্রে 8 লিটার নমুনায় কত লিটার দুধ মেশাতে হবে, ঠিক আছে? তো অঙ্কটা তুমি কিভাবে সহজে সমাধান করবে? দেখো, এইসব অঙ্ক সহজে সমাধান করতে গেলে তোমাকে একটা কিছু নিয়ম খাটাতে হবে। জাস্ট সেই সব নিয়মে কিন্তু তুমি এইসবগুলো সহজেই সমাধান করতে পারবে। তোমার এই জায়গায় যে 8 আছে না, তুমি 8 এর 4%, 8-এর 4% মানে 8 ইন্টু 4% দিয়ে রাখলাম, সমান সমান এখানে বলছে না নমুনায় আর কত দুধ মেশালে জলের পরিমাণ 2% হবে, তাহলে 8-এর সঙ্গে আমরা এক্স জল মেশাবো। এই বলছে কত দুধ মেশালে, তাহলে 8 লিটার দুধে আমি এক্স লিটার দুধ মেশাবো, ঠিক আছে? তাহলে 8 প্লাস এক্স, এটার কত পার্সেন্ট হবে? 2%, তাহলে এখানে আমরা 2% দিলাম। ওকে, এইটা সমান এইটা করতে পারি, তাহলে দুই ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ তুলে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি? 8 × 16 প্লাস 2x, তা আমরা 16 প্লাস 2x দিলাম, 16 প্লাস 2x, এইটা সমান সমান 4 × 8 = 32। ওকে, তাহলে 2x সমান সমান 32 বিয়োগ 16, তাহলে x সমান সমান কত? x সমান সমান 16/2 সমান সমান 8। তাহলে এখানে সঠিক উত্তর পেলাম 8, সিদ্ধাক হবে সঠিক উত্তর। ওকে, 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো আমরা এবার চলে যাবো 37 দাগের এই প্রশ্ন আছে 25% এর 25% সমান কত? 25% এর 25% সমান কত? তাহলে এখানে 25% এর 25% মানে 25/100 ইন্টু 25/100। ওকে, তাহলে কত হয়? 25 25 625, 625 বাই 1-এর পিঠে 4টি শূন্য, সেই ক্ষেত্রে তোমার 1-এর পিঠে 4টি শূন্য হয়ে যাবে, 3 4টি, তাহলে এখানে হয়ে যাবে 0.0625। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 0.0625, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 38 দাগের প্রশ্ন চলে যাবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। এখন এখানে বলছে 38 দাগের প্রশ্ন, দেখো এইসব প্রশ্ন উত্তরগুলো তোমাদের করতে হয়, এইসব প্রশ্ন উত্তর করতে গেলে হয় না, ঠিক আছে? তো এগুলো তোমরা পারবে, এগুলো তোমরা করবে, ঠিক আছে? 39 দাগের প্রশ্ন দেখবো আমরা। 39 দাগের প্রশ্ন দেখো কীভাবে 39 দাগের প্রশ্ন সমাধান করবো আমরা। তো আমরা 39 দাগের প্রশ্ন চলে যাবো। তো 39 দাগের, তার জন্য আমরা একটু প্রশ্নটা উপরের দিকে তুললাম। এখন 39 দাগের প্রশ্ন দেখব। তো 39 দাগের প্রশ্ন কী আছে দেখো, 39 দাগের যে প্রশ্নটা আছে, 39 দাগের প্রশ্ন আছে এ, বি ও সি একটি ব্যবসা শুরু করে। এ ও বি যথাক্রমে 2560 এবং 2000 টাকা বিনিয়োগ করে। 1 বছর পর ব্যবসায় 1105 টাকা মুনাফা হয়। এ যদি তার মুনাফার ভাগে 320 টাকা পায়, তবে সি কত টাকা বিনিয়োগ করেছিল? এই প্রশ্ন দেখো, এখানে কিন্তু সি কত বিনিয়োগ করেছিল সেটা বলেনি, তোমার সিকে বিনিয়োগ করেছিল কত সেটা বলেছে, কিন্তু ব্যবসায় কিন্তু এবিসি তিনজনই জড়িত ছিল, কিন্তু সির সম্বন্ধে অন্য কিচ্ছু বলিনি। শেষে বলেছে সি কত টাকা বিনিয়োগ করেছিল, ই আর বির পরিমাণটা দেওয়া আছে। তো তুমি একটা কাজ করবে, এখান থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে তুমি এটাকে সমাধান করতে গেলে তোমাকে একটা ক্যালকুলেশন অবলম্বন করতে হবে। সেটা দেখো, সেটা কি করে হয়, সেটা তোমার অ্যাকচুয়াল এই যে 320 আর এই যে আছে 2560, ঠিক আছে? তো এই যে 2560 আছে আর এই যে 3220 আছে, এইটার থেকে তোমাকে নির্ণয় করতে হবে। আর এই যে 1105 আছে, এই তিনটি জিনিস থেকে তোমাকে নির্ণয় করতে হবে তুমি সি কত টাকা দেয় সেটা তোমাকে বার করতে পারবে। ওকে, তো আমি তোমাদেরকে একটা কথা বলবো, তুমি মনে করো এই দুটো জিনিস, এই যে 2560 আর এই যে 2000, এটা একটা অনুপাত বার করো, ঠিক আছে? তো অনুপাত বার করবো আমরা, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দেবো। কেটে দিলে এখানে আমরা 25 দিয়ে যদি কাটি, তাহলে আমরা এখানে যদি আমরা 8 দিয়ে কাটি, তাহলে 8 25 200, ঠিক আছে? 8 দিয়ে কাটছি তাই। আর এখানে 256, 8 দিয়ে কাটলে কত হবে? 3 8 24 আর 1 দাও 25, 8 দিনে 16, দেখো 32, আর এখানে আছে 25। তাহলে এ আর বি এর অনুপাত হচ্ছে, মূলধনের অনুপাত হচ্ছে 32:25। আমরা কিন্তু সি আনিনি, ঠিক আছে? তো এখন এখানে তোমার বলেছে 320 টাকা কিন্তু এ পাচ্ছে, ঠিক আছে? তাহলে 32-এর সঙ্গে কত গুণ করলে 320 হয়? কারণ তোমার যেটা হবে, এই দেখো 1105, তো এই যে 1105 এই টাকার থেকে কিন্তু তুমি আনুপাতিক ভাগাহার দিয়ে কিন্তু গুণ করবে, এর আনুপাতিক ভাগাহার দিয়ে, তার মানে এর মান 32 উপরে বসবে আর নিচে কিছু একটা বসবে। তাহলে এমন কিছু তোমাকে বসাতে হবে যেটা কিন্তু 1105 দিয়ে কাটলে 10 হয়। ওকে, তাহলে তুমি যদি সেটা দিয়ে কাটো তাহলে কিন্তু 10 হবে, সেই 10টা কিন্তু 32 দিয়ে গুণ করলে তবেই কিন্তু 320 হবে।
আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাকে এটা কিভাবে নির্ণয় করতে হবে, তো আমি সেই জায়গাটায় একটা জিনিস তোমাকে বলবো। এখানে যদি আমরা যদি এর মান 320 পাচ্ছি, 32 × 10 = 320, তার মানে এখানে আমার সবসময় 10 থাকবে, যেটা দিয়েই কাটি না কেন এখানে 10 থাকবে। তাহলে 32 × 10 = 320 পাচ্ছি, তাহলে 25 × 10 কত পাবো, 250। ঠিক আছে, তাহলে এখানে যদি 320 টাকা পায়, তাহলে বি কিন্তু পাবে 250 টাকা। ওকে, তাহলে এই 250 আর 320 তুমি যদি যোগ করো, তাহলে হয়ে যাবে 570 টাকা, যা কিন্তু 1105 টাকার থেকে বাদ দিলে কত থাকবে, 570। সেটা কিন্তু থাকবে 5 করতে 5, 7 আর কত হলে 10, 3 হলে 10, হাতে 1, 5 আর 1 6, 6 আর কত হলে 11, 5 হলে 11। দেখো 535 টাকা থাকবে তোমার, কিন্তু 535 টাকাটা কিন্তু ব্যালেন্স থাকবে, আর সেটা কিন্তু সি পাবে। ওকে, তাহলে তোমাকে ভাবতে হবে এই 2560 এবং 2000 টাকার থেকে বেশি বেশি বিনিয়োগ করেছে কিন্তু সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ সির কিন্তু বছরের যে টাকাটা পাবে সেটা কিন্তু 535 টাকা পাবে। এই যে এই ব্যবসার থেকে যে লাভটা হয়েছে, এই যে বছরের পর ব্যবসায় 1105 টাকা মুনাফা হয়, এই মুনাফার থেকে কিন্তু 535 টাকা কিন্তু সি পাবে একা। তাহলে সির কিন্তু বেশি টাকা দেওয়া আছে। এখন তোমাকে এই যে 2560 আর 2000 আছে না, এটার মধ্যে এই যে 2800 আছে, এইটা কিন্তু তোমার হবে না, তোমার এই তিনটির মধ্যে একটা কিন্তু হবে। ঠিক আছে, তো এই যে এ আছে, এ আছে, সি আছে আর ডি আছে, এর মধ্যে কিন্তু যে কোনো একটা হবে। এবার দেখো তুমি কি করে পাবে, কি করে সেটা দেখো। এখন আমি যদি তোমাকে বলি যে, তো এখানে আমরা যখন 535 টাকা সি পাবে আমরা নির্ণয় করতে পারলাম, তাহলে অঙ্কটা আমাদের শেষ, মানে একদম ইজি হয়ে গেল। কীভাবে ইজি হয়ে গেল দেখো, আমরা বলবো 320 টাকা যদি পায়, তখন তার মানে বিনিয়োগ থাকে কত, 2560, কিংবা এই যে বি পাচ্ছে 250 টাকা, 250 টাকা যখন বির মানে মান হচ্ছে, তখন কিন্তু আসল হচ্ছে 2000 টাকা। তাহলে 535 টাকা যখন হবে, তখন আসলটা কত হবে তোমার কিন্তু বেরিয়ে যাবে। ওকে, আমরা সেটাই ধরে করছি, 250 আর 2000 ধরে করছি। তাহলে দেখো 250 টাকা যদি লাভ হয় বির, তাহলে ও দেয় কিন্তু 2000 টাকা বির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে 2000 টাকা বাই 250। ওকে, এইবারে সি যেহেতু দেশে 535 টাকা, তাহলে 535 টাকা দিলে কত হয়। ঠিক আছে, তো তাহলে 535টা আমরা উপরে গুণ করে দেবো। এখান থেকে আমরা ক্যালকুলেশনটা আরামসে বার করবো। দেখো এই শূন্য আর এই শূন্য কাটবো, আর 8 25 200 হয়ে যাবে। তার মানে 8 আর এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে, 5 8 40 শূন্য হাতে 4, 3 8 24 আর 4 28 আর 8 হাতে 2, 5 8 40 আর 2 42। দেখো 4280 টাকা। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজেই সমাধান হয়ে যায়, কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই কিন্তু এইসব প্রশ্নের সমাধান হয়ে যায়। 4280 টাকা এর সঠিক উত্তর। 39 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা 40 দাগের প্রশ্ন চলে যাব। 40 দাগের প্রশ্ন কী আছে, 40 দাগের প্রশ্ন আছে দেখো, অধিবর্ষণায় এমন বছরের 48,750 টাকার বার্ষিক 16% সরল সুদে 73 দিনের সুদ কত হবে। তো দেখো এরকম 73 দিন থাকলে তোমাকে 1/5 সময় ধরতে হবে, টির মান ধরতে হবে 1/5। ওকে, তারপরে যদি 146 থাকে, তোমাকে 2/5 ধরতে হবে হচ্ছে সময় টি। আবার যদি 146 পরে 179 এরকম যদি থাকে, 219 থাকে, তাহলে এরকম 3/5 ধরতে হবে। এইভাবে কিন্তু টির মান পাওয়া যায়। ঠিক আছে, তো 73 দিন রয়েছে, তাহলে আমরা 1/5 টির মান ধরবো। সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু বলেছে সুদ নির্ণয় করতে বলেছে, PTR/100, পির মান কত, পির মান হচ্ছে 48,750 ইন্টু টির মান কত, টির মান আমরা 73 দিন আছে, তাই আমরা 1/5 দেবো, 1/5 দিয়ে গুণ করবো। পিটি আর কত, আর হচ্ছে 16/100। ওকে, আমরা এটাকে ক্যালকুলেশন করবো, তাই এই শূন্য আর এই শূন্য কাটবো। এবারে আমরা এটার সঙ্গে এটা কাটবো, তো এখানে আমরা 5 9 45 করবো, আর 3 দাও 48, 37, 5 7 35, আর 2 দাও 37, 5 5 25, তাহলে 975, আর এদিকে থাকছে 16। ঠিক আছে, তো আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 5 16 80 শূন্য হাতে 8। ঠিক আছে, 5 16 80 শূন্য হাতে 8, 6 16 96, 7 16 112, আর 8 120 শূন্য, 120 শূন্য হাতে কত, হাতে হচ্ছে 12, 9 16 144, আর 10 54, 156। ওকে, 156। তো
তো এর নিচে 10 বসে যায়, কারণ এই 10টা থাকে, তাই এই 10 এই একটা শূন্যর জন্য এই শূন্যটা কাটতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 1560। তা দেখো এর দেখা হবে সঠিক উত্তর 1560 টাকা। তো এইভাবে কিন্তু এইসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা চলে যাবো 41 দাগের প্রশ্নে। তো আমরা 41 দাগের এই প্রশ্ন দেখব। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদের পরিমাণ 630.50 টাকা হলে আসলে পরিমাণ কত? অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে? তুমি কিছুই না, এই যে 630 আছে, এই 630.50 ওপরে দেবে, গুণ দেবে 8000। ওকে, কি করে 8000 আসলো সেগুলো সব হিসাবের বিষয়, জাস্ট এইভাবে অঙ্কটা সমাধান করতে হয়। যদি তুমি না জানো অবশ্যই ফোন করবে 85 39 82 506 এই নাম্বারে। কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়ম থেকে কিন্তু এই 8000 চলে আসে, আর সেটা কিন্তু দেখলেই বোঝা যায়। এর এর ওপরে কিন্তু এই যে 8000 হবে 630.50 ইন্টু 8000, আর নিচে হয়ে যাবে কত, নিচে হয়ে যাবে কিন্তু 1261। ওকে, 1261। তো এবার আমরা এটাকে ক্যালকুলেশন করব। তো এখানে আমরা এটা তুলে দেবো, দিয়ে এখানে আমরা 100 দিয়ে দেবো। এই দুটো শূন্য আমরা এখান থেকে কাটতে পারি। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা দিয়ে কাটলে আমরা পাবো 5, ঠিক আছে। তো আর এই শূন্যটা বসে যায় 50। 50কে যদি আমরা 80 দিয়ে গুণ করি তাহলে 5 8 40, অর্থাৎ 4000 হয়ে যায়। সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু অঙ্কটা সমাধান করতে হয়। বিভিন্ন রুলস আছে, সেই রুলসে কিন্তু 1261 হয়, আর এখানে 8000 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 42 দাগের প্রশ্নে। 42 দাগের প্রশ্ন আছে কি, নিতাই একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায় তবে সেটি মোট কত টাকায় বিক্রি করবে? তো দেখো এটা কিছু না, এই যে 220 আছে, 220 দেবো, ইন্টু এখানে 10% লাভে বিক্রি করেছে, তার মানে ক্রয় মূল্য বার করতে গেলে তাহলে আমরা কি করব, 100টা উপরে দেবো আর 110 নিচে দেবো, ঠিক আছে। এবার বলছে 30% লাভ করতে হবে, তাহলে 130/100, 130 উপরে দেবো, 100টা নিচে দেবো। এই 100 কাটলো, এই শূন্য আর এই শূন্য কাটলো। আমরা 11 দিনও 22 করবো, অর্থাৎ 20 হয়ে যাবে, 13 দিনও 26, অর্থাৎ 260 টাকা হয়ে যাবে। কত সুন্দরভাবে এসব অঙ্ক সহজে সমাধান হয়। সিদ্ধাভাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু সব অঙ্ক সমাধান করা যায়। আমরা 43 জায়গার প্রশ্নে চলে যাবো। 43 জায়গার প্রশ্ন আছে, দেখো একটি বাস এত কিলোমিটার যায় 1 ঘন্টায়, এত ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো 5 × 7 = 62, 62/5 হবে, ইন্টু এখানে তুমি 62/5কে তুমি 4 × 8 = 3, 11/4, 4 × 8 = 3, 11/4 দ্বারা গুণ করো। ওকে, তোমার এটা উত্তর হয়ে যাবে। উত্তর হবে কত? তো এখানে তুমি একটা কাজ করো, 2 দিনও 4 করো, আর এখানে 32 দিনও তুমি 32 দ্বিগুণে কত, 31 দ্বিগুণে 62, বা 31 দ্বিগুণে 62 করো। তাহলে এখানে আমরা 11 1কে 11 1 পাবো, হাতে 1 3 11 33 আর 1 34। ওকে, 341, আর 5 দিনের 10 নিচে চলে যাবে, যেহেতু একটার আগে দশমিক, তাই এখানে হয়ে যাবে কিন্তু 34.1। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজেই সমাধান করা যায়। 43 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাক। আমরা 44 দাগের প্রশ্নে চলে যাবো। 44 দাগের প্রশ্ন আছে, দেখো একটি কাজ এ 8 ঘন্টায়, বি 12 ঘন্টায় শেষ। তারপরে ওদিকে চলে যাব, আমরা কি আছে দেখব। 12 ঘন্টায় শেষ করে, তাহলে এ ও বি একসঙ্গে কত ঘন্টায় কাজটি শেষ করবে? এখানে আছে 10 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 4 ঘন্টা। তো আমরা এখানে দেখে নেবো, এই জায়গাটায় আমরা কি করেছিলাম, এ আর বি কী করেছিল। তো এ আর বি আমরা এখানে দেখে নেবো। তো এখানে আমাদের কি ছিল, এখানে আমাদের ছিল, দেখো এখানে আমাদের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে এখানে দেখো এ একটি কাজ 8 ঘন্টা, বি 12 ঘন্টা শেষ করে, তার দুজনে একসঙ্গে কত ঘন্টা শেষ করে? তাহলে এখানে 8 আর 12 আছে, তাহলে আমরা এটাকে কি করব, AB/A+B। কী আছে সূত্র, AB/A+B, এই সূত্র দ্বারা কিন্তু সমাধান করব। সেই ক্ষেত্রে 8 × 12 হবে, আর 8 আর 12 কী হবে, 20 হবে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 দ্বিগুণে 8 পাবো, 4 5 20 পাবো, তাহলে 12 × 24, তাহলে 24/5। 24/5 মানে কত, 4 5 20, 4 5 20, 4 পূর্ণ 4/5। ওকে, তো এর সঠিক উত্তর হবে 4 পূর্ণ 4/5। তো দেখো চলো উপরের দিকে যাই, উপরের দিকে গেলে কিন্তু আমরা দেখতে পাবো 4 পূর্ণ 4/5, অর্থাৎ দিদাক হবে সঠিক উত্তর। এখানে কিন্তু দিদাক হবে সঠিক উত্তর। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে দিদাক। আমরা 45 দাগের প্রশ্নে চলে যাবো। তো